আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শ্যামলী। প্রথমে দেখে দিচ্ছি সংবাদ শিরোনাম। 3রা ফেব্রুয়ারি দুদিনের কর্মসূচি নিয়ে আসাম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ আদালতের ঐতিহাসিক রায়, হাইলাকান্দিতে 6 বছরের মেয়েকে ধর্ষণ ও হত্যার দায়ে নাবালকের 7 বছরের কারাদণ্ড। উধারবন্দ নগরের বাসিন্দা সাধন নুনিয়াকে পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের, পুলিশে মামলা। মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য কাছাড় পুলিশের। ধলাইয়ে এসপির নেতৃত্বে চলা অভিযানে বৃহৎ পরিমাণে ড্রাগস জব্দ। শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনীর উদ্বোধন ডক্টর রবি কান্নানের হাত ধরে। আসাম সরকারের নতুন পেনশন নীতিকে খারিজ করে পুরনো নীতি বহাল রাখার দাবিতে 1 ফেব্রুয়ারি সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলায়ও কর্মচারীদের কর্মবিরতি। থিয়েটার অ্যাক্টরস লাইফ, কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সের সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সের সিরাপ আমার লিভারকে সময়মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ। অ্যালটক্সের সিরাপ, जो पिएगा वो जिएगा। এবারে বিস্তারিত খবর। 3রা ফেব্রুয়ারি দুদিনের কর্মসূচি নিয়ে আসাম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4 ফেব্রুয়ারি গুয়াহাটি খানাপাড়ায় বিশাল জনসভা। 3রা ফেব্রুয়ারি দুদিনের কর্মসূচি নিয়ে আসাম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4 ফেব্রুয়ারি গুয়াহাটি খানাপাড়ায় এক বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3রা ফেব্রুয়ারি শনিবার রাতে গুয়াহাটিতে পা রাখবেন। দুদিনের কর্মসূচি নিয়ে আসামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10,000 কোটি টাকার একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে। এছাড়াও কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চলমান কাজের অগ্রগতি নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে সামিল হবেন প্রধানমন্ত্রী বলে জানা গেছে। লোকসভার নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পণ্ডিতরা। সূত্রের খবর, প্রধানমন্ত্রী তার রাজ্য সফরকালে রাজ্যের দলীয় নেতৃবর্গের সঙ্গে পৃথকভাবে বৈঠকে বসবেন বলে জানা গেছে। বিশেষ আদালতের ঐতিহাসিক রায়, হাইলাকান্দিতে 6 বছরের মেয়েকে ধর্ষণ ও হত্যার দায়ে নাবালক ছেলের 7 বছরের কারাদণ্ড। সোমবার হাইলাকান্দির এক বিশেষ আদালত ঐতিহাসিক রায় দিয়েছে। হাইলাকান্দিতে 6 বছরের মেয়েকে ধর্ষণ ও হত্যার দায়ে নাবালক ছেলের 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার হাইলাকান্দির একটি বিশেষ আদালত 2022 সালে 6 বছরের একটি মেয়েকে ধর্ষণ এবং পরবর্তীতে হত্যার দায়ে একটি নাবালক ছেলেকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে। বিচারক সঞ্জয় হাজারিকা 29 জন সাক্ষীর শুনানি শেষে আইপিসি 302, 201 এবং 363 ধারা এবং পক্সো আইনের 6 ধারায় এই সাজা ঘোষণা করেন। ভুক্তভোগীর পক্ষে শুনানি করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর মনিকা দেব ও খলিল উদ্দিন লস্কর। মঙ্গলবার দেব বলেছেন যে জেলার রামনাথপুর এলাকার বাসিন্দা 6 বছরের একটি মেয়ে 2022 সালের 9 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল। পরে তার মৃতদেহ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। এদিকে ভুক্তভোগীর পক্ষের পাবলিক প্রসিকিউটর মনিকা দেব জানান, সাজাপ্রাপ্তের বর্তমান বয়স
19 বছর, তাই তাকে 21 বছর পর্যন্ত বিশেষ হোমে রাখা হবে এবং 21 বছর সম্পূর্ণ হওয়ার পর তাকে শাস্তি ভোগ করার জন্য জেলে পাঠানো হবে। মেয়েটার বয়স 6 বছর, মিসিং ছিল এবং অনেক খুঁজাখুঁজি করে আত্মীয় স্বজন সব গ্রাম পাড়া প্রতিবেশী সবাই খুঁজাখুঁজি করে মেয়েটাকে পায়নি। মেয়েটা খেলতে গিয়েছিল তাদের গ্রামের বাচ্চাগুলিকে নিয়ে, কিন্তু খুঁজাখুঁজি করে পায়নি। তারপর 11 তারিখে 11/2/2022 উনি এজাহার দেন এবং 14/2/2022 ইংরেজিতে যে এই কেসটাতে যে আসামি ছিল, আসামি বলা যায় না, CCL ছিল, সেই আইডেন্টিফাই করে দিয়েছে যে ওইখানে মৃতদেহ আছে। এবং এই ঘটনার পরে পুলিশে আবার এই ক্রাইমটাকে কিভাবে ঘটনাটা করলো ছেলেটা, সেই এটাকে আবার ক্রাইম রিক্রিয়েশন হয়েছে এবং সে ওই সময় দেখিয়েছে যে কিভাবে মেয়েটাকে নিয়েছে, কিভাবে মেয়েটাকে মেরেছে এবং কিভাবে এনে ফেলেছে। তারপর থেকে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। CCLটাকে ওই সময় যে সময় ইনভেস্টিগেশন করে যখন তাকে দোষী পাওয়া গেল, তাকে কনফাইন করা হয়েছে এবং তাকে স্পেশাল হোমে রেখে বিচার হয়েছে। বিচার চলছে 2022 থেকে আজকে পর্যন্ত, মানে আজকে গিয়ে মেইন রায়দান হলো এবং এই রায়দান স্পেশাল জাজ মিস্টার সঞ্জয় হাজারিকা 7 বছরে তাকে কারাদণ্ড দিয়েছেন। উধারবন্দে সাধন নুনিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুবিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ পরিবার। উধারবন্দ নগর এলাকার বাসিন্দা সাধন নুনিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই অভিযোগ এনে সুবিচারের দাবিতে উধারবন্দ পুলিশের দ্বারস্থ হলো পরিবার। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সাধনের পরিবারের লোকেরা জানান, বছর 44-এর সাধন নুনিয়াকে গুরুতর জখম অবস্থায় শনিবার বাড়ির পাশে মাঠ থেকে উদ্ধার করা হয়েছিল। রবিবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার। কে বা কারা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন পরিবারের লোকেরা। এ নিয়ে তদন্ত করে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবি জানান। যাওয়ার পরে এখন তো কাকু নাই, ওর নাম হচ্ছে সাধন নুনিয়া। কবে হয়েছে ঘটনা? শনিবার রাত 12টার সময়। বয়স কত? 44 বছর। বিকল হওয়া যাওয়ার পরে তো ট্রিটমেন্ট চলছে। এরপরে একদিন পরে ঘটনা হয়েছে। কোন জায়গায় জখম আছে? মাথার ব্রেনের জখম হয়েছে 12টা ছেলাই পিছনে, এই সামনে আছে আর 10টা। এরপরে দাঁত 3টা নাই, 3টা দাঁত ভাঙ্গা আছে। এরপরে এগুলো একদম মারা। এরপরে পিছন দিকে পিঠে এখানে আলাদা দাগ আছে। তারপর আমি যাওয়ার পরে দেখছি যে তার পিছনে মাথার মধ্যে মারা আছে। ডাক্তার তারা রিপোর্ট করে জিগার তারা যে না কিতা হয়েছে কি তারা আমরা কইছি যে না স্যার পাতলের মধ্যে পড়িয়া তার মাথাটা লাগছে, ওটা এরকম ঘটনা হয়েছে। তারপরে তারা ভর্তি হয়েছে। ভর্তি করার পরে যে একদিনের পরে ঘটনাটা হয়েছে যে স্কোয়ার ডেট হয়ে গেছে। ডেট হওয়ার পরে তারা আমরা পুলিশ করছি মেডিকেল থানার মধ্যে, যে জায়গা গেছি জায়গা স্যার রিপোর্ট করে দিয়েছে, ওরা দিয়েছে পোস্টমর্টম করাবার লাগে। ধলাই থেকে 8 কোটি টাকার ড্রাগস জব্দ করল পুলিশ। আটক 2 পাচারকারী। মাদক বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। এবার পুলিশ সুপারের নেতৃত্বে চলা অভিযানে ধলাই থেকে বৃহৎ পরিমাণে ড্রাগস জব্দ করল পুলিশ। মঙ্গলবার পুলিশ সুপার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ সুপারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে ধলাই এলাকা থেকে 2 জন ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে 50টি সাবানের বাক্স থেকে 1 কেজি 531 গ্রাম হেরোইন সহ 460 গ্রাম ইয়াবা ট্যাবলেট বানানোর পাউডার বাজেয়াপ্ত করে পুলিশ। আটক 2 মাদক ব্যবসায়ীর নাম বাবুল উদ্দিন লস্কর ও শাহরুল আলম লস্কর। বাজেয়াপ্ত করা হেরোইনের বাজার মূল্য 8 কোটি টাকার অধিক হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। তিনি বলেন, এই হেরোইন আইজল থেকে আনা হয়েছিল বিক্রি করার উদ্দেশ্যে। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। কাছাড় আরক্ষীর যে ড্রাগস বিৰোধী অভিযান, সেই অভিযান অব্যাহত আছে। আজি ঢলপুৱাতে এক বিশেষ সূত্ৰে এটি ইনফৰমেশ্যন পোৱা গৈছিলে যে এজন ব্যক্তিৰ লগত বুজন পৰিমাণৰ ড্ৰাগছ তেখেতে মজুত ৰাখিছে। তেখেত ড্ৰাগছ পেডলাৰ হয় আৰু এই সন্দৰ্ভত এক অভিযান চলিছিল আৰু এই অভিযানৰ নেতৃত্ব দিছিল আমাৰ মাননীয় আৰক্ষী অধীক্ষক নুমল মহন্ত ছাৰে। আৰু এই অভিযান কালত এজন ব্যক্তিৰ নাম বাবুল উদ্দিন লস্কৰ, যাৰ বয়স 32 বছৰ। দেউতাকৰ নাম হ'ল আহমাদুল হক লস্কৰ। তেখেতৰ ঘৰ লোকনাথপুৰ ধলাইৰ ওচৰত ভাগাত। আৰু তেওঁৰ পজিশ্যনৰ পৰা
1.53 কিলোগ্ৰাম সন্দেহজনক হিৰোইন আৰু 460 গ্ৰাম মেটামফেটামাইন যিটো আমি ইয়াবা টেবলেট বনোৱাতে যিটো মলিকুল যিটো ব্যৱহাৰ কৰা হয় সেইখিনি তেওঁৰ পজিশ্যনৰ পৰা আমি সিজ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। এই গোটেইখিনি বস্তুৰ বজাৰ মূল্য প্ৰায় 8 কোটিতকৈ অধিক। ডক্টর রবি কান্নানের হাত ধরে ৭২তম গান্ধী মেলা ও প্রদর্শনীর উদ্বোধন শিলচরে। শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনীর শুভ উদ্বোধন হয়। এদিন পদ্মশ্রী ডাক্তার রবি কান্নান মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কাটার পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর গান্ধীজির প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এদিন আয়োজিত সভায় গুটখা মুক্ত মেলা আয়োজন করার আহ্বান জানিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতিতে সঙ্গীত পরিবেশন করেন পদ্মশ্রী ডাক্তার রবি কান্নান। এছাড়াও সভায় উপস্থিত অতিথিরা গান্ধীজির জীবনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনীর তাৎপর্য জনসমক্ষে তুলে ধরেন। এদিন ডিডিসি রাজীব রায়, দুলাল মিত্র, রফিক আহমেদ ও পার্থরঞ্জন চক্রবর্তী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। তম গান্ধী মেলা উদ্বোধনী সভা আর বিশেষ করে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর পুণ্যতিথি, আমরা ওনার এই পুণ্যতিথি উপলক্ষে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমরা আজকে মেলা শুভারম্ভ করলাম। আর সাথে সাথে আশা করি আগামীতে যখন মেলা চলাকালীন আপনাদের থেকে সহায় সহযোগিতা পাবো, আপনারা সুন্দরভাবে আমরা মেলা পরিচালনা করব। আর সাথে একটা কথা বলতে চাই যে বিভিন্ন বিভাগকে আমরা অলরেডি রিকোয়েস্ট করেছি যে তাদের প্রদর্শনী এখানে লাগানোর জন্য। ये गांधी मेला का उद्घाटन करने के लिए मुझे बुला के सम्मान मुझे मिला। मेला कमेटी को मैंने कोई वैल्यू ऐड नहीं किया। गांधी जी के जो आदर्श हैं जो 70 साल पहले इम्पॉर्टेंट थे, आज भी उतने ही इम्पॉर्टेंट हैं। अगर हम सब गांधी नहीं बन सकते, पर गांधी जैसे बनने की चेष्टा भी करेंगे ना, बहुत कुछ सुधर जाएगा। अभी मैं बाहर बैठा था गांधी मेला के बारे में, मेला कमेटी के मेंबर से मिस्टर आशु, मैं सुन रहा था कि 1949 से मेला एक बांग्लादेश के युद्ध के समय और कोविड के समय छोड़ के कंटिन्यूसली चला। ये 72वां मेला है। पर टेक्नोलॉजी का यूज़ करके क्लाउड फिजिशियंस का समर्थन लेके हम एक 15 बेड का बहुत अच्छा ICU चला रहे हैं। ये अगर हेल्थ केयर में हो सकता है तो गांधी मेला में टेक्नोलॉजी को इन्वॉल्व करना एक अच्छी बात होगी। टेक्नोलॉजी से हम बहुत कुछ बड़ा, मेला का क्वालिटी बढ़ा सकते हैं, मेला का पहुंच बढ़ा सकते हैं। कछार एक बहुत बड़ा ज़िला है। 1949 इंग्रेजी থেকে চলছে আর 30 জানুয়ারি উদ্বোধন হচ্ছে। ছোটবেলায় আমরা এই মেলা দেখতে আসতাম। এই মেলায় অনেক ধরনের প্রদর্শনী থাকতো, অত্যন্ত সুন্দর সুন্দর এগ্রিকালচার, প্যাকেজ প্রোগ্রাম, ভেটেরিনারি, হর্টিকালচার, আরও অন্যান্য বিভিন্ন প্রদর্শনীমূলক। কিন্তু এখন সেইভাবে প্রদর্শনী হয় না, কারণ সরকারের সেইভাবে যে সহযোগিতা সেটা আসে না বলে এটা সম্ভব হয় না। আসাম সরকারের নতুন পেনশন নীতিকে খারিজ করে পুরনো পেনশন নীতি বহাল রাখার দাবিতে 1 ফেব্রুয়ারি সারা রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে কাছাড় জেলার কর্মচারীরাও একদিনের কর্মবিরতি পালন করবেন।
আসাম সরকারের নতুন পেনশন নীতিকে খারিজ করে পুরনো পেনশন নীতি বহাল রাখার দাবিতে 1 ফেব্রুয়ারি সারা রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে কাছাড় জেলার কর্মচারীরাও একদিনের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে আসাম সরকারের অধীনে থাকা শিক্ষক, কর্মচারী, আধিকারিকরা সবাই পুরনো পেনশন নীতির দাবিতে কর্মবিরতি ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, সারা আসাম কর্মচারী পরিষদের আহ্বানে পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহালের দাবিতে এই কর্মবিরতির আবেদন জানানো হয়েছে। রাজ্য সরকারের অধীনস্থ শিক্ষক, কর্মচারী, শ্রমিক, আধিকারিকদের একমাত্র যৌথ সংগঠন সারা আসাম কর্মচারী পরিষদ 2005 সাল থেকে সরকার কর্তৃক নতুন পেনশন ব্যবস্থার বিরোধিতা করে আসছে কর্মচারী পরিষদ। শিলচর শহরে অনুষ্ঠিত সারা আসাম কর্মচারী পরিষদের 37তম রাজ্যিক অধিবেশনে নতুন পেনশন ব্যবস্থাকে বাতিল করে পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে প্রথম প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। এদিকে রাজ্য সরকার পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করায় বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেয় কর্মচারী পরিষদ। পেনশন কর্মচারীদের অধিকার সরকারের অনুগ্রহ নয়, এমনটাই তাদের দাবি। 1 ফেব্রুয়ারি 2024 ইংরেজিতে আমরা কোনো কাজ করব না, আমরা শুধু হাজিরা দিয়ে আমরা কর্মস্থল ত্যাগ করব। কারণ তার পূর্বে যে 2005 ইংরেজির 1 ফেব্রুয়ারি যে এই এনপিএসের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাকে আমরা সেই 1 ফেব্রুয়ারিকে আমরা গত 2023 ইংরেজিতে কালো দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তার পরবর্তীতে আমরা জেলা পর্যায়ে আমরা অবস্থান ধর্মঘট করেছি, কিন্তু সরকার তাতে কর্ণপাত করেছে। আমরা সরকারকে এও জানিয়ে দিয়েছি যে করিমগঞ্জ স্বাস্থ্য পরিষেবা উন্নতিকরণে বৃহৎ অনুদান পাওয়ার গ্রিড কর্পোরেশনের। ঐতিহাসিক দিন করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের। স্বাস্থ্য পরিষেবা উন্নতিকরণে বৃহৎ অনুদান পাওয়ার গ্রিড কর্পোরেশনের। আজ করিমগঞ্জ জেলা আয়ুক্ত কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পাওয়ার গ্রিড কর্পোরেশনের উচ্চপদস্থ আধিকারিকরা সহ করিমগঞ্জ জেলা প্রশাসন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা শামিল ছিলেন। We don't have much industries here in Karimganj and we are not an aspirational district, so getting these kind of funds is actually very hopeful, and we expect not just to serve the Karimganj or Barak Valley but the nearby districts of Mizoram and Tripura as well. So just a brief outline of the project: 2.8 crore rupees, in which a lot of X-ray machines, sonograph machines, CT scan and various accessories have been provided. So that will help the facilities which are available in civil hospital can be provided in the periphery. Now it is the onus on us as district administration to really see the light of the day. They have committed that once we do a tender and finalize the party, that first installment will be given, and they hope to do it within the entire project is hope to be done within 31st October. So thank you so much, and I hope that we'll get it done within the given timeline. কাটিগড়ার টিকরপাড়ায় জনগণের হাতে আটক এক বাইক চালক। চুরি করা বাইক মেঘালয়ে পাচার করতে গিয়ে জনতার হাতে আটক এক বাইক চালক। জানা গেছে, গত 28 জানুয়ারি বদরপুরের এলাকা থেকে কাটিগড়ার এক যুবকের পালসার 150 সিসির বাইক চুরি হয় এবং হাইলাকান্দি জেলার অন্তর্গত আলগাপুরের এক ব্যক্তি চুরি করা বাইকটি মেঘালয়ে পাচার করতে গিয়ে বাইক মালিকের নজরে পড়ে। বাইক চালককে জিজ্ঞাসাবাদ করলে সে চুরি করা বাইকটি রাস্তায় ফেলে পালানোর চেষ্টা করলে চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের মানুষ জড়ো হয়ে বাইক চোরকে আটক করতে সক্ষম হন এবং চোরকে গণপিটুনি দিয়ে তার চুল কেটে বাইক সহ চোরকে কাটিগড়া থানায় সমঝে দেন জনগণ। এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজপথের ওপর প্রকাশ্যে এ ধরনের ঘটনা সংঘটিত হওয়ায় সুরক্ষা ব্যবস্থার উপরও প্রশ্ন উত্থাপন করেছেন জনগণ। এদিকে বাইক চুরি সহ মডেল পুলিশিংয়ের ঘটনা প্রকাশ্যে উঠে আসায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আশাবুদ্দিন নামে জুমাতেন বারো বাইক নাই, আর একদিন আর একটা বাইক মানে বিয়াবাড়ির ওখান থেকে
চুরি হয়েছে গেটের ওখান থেকে বিয়াবাড়ির বাইকটা চুরি করে ফেলাইছে। আজকে একটা বাইক হালকে বোকারি গেছে, বোকারির থেকে মানে রাত্রে বাইকটা চুরি করছে, করিয়া রাত্রে ওইদিকে কই রাখছে, রাখিয়ে এখন তারা যে টিম আছে টিমে ইয়ে করছেন, টাইমিং মিলাইছেন, একটারে কন্ট্যাক্ট দিছে যে তুই না আমার টুল গেট পাস করি দে। ও দেওয়ার সঙ্গে আগে সিকিউরিটি গার্ড দিয়া দিয়ে আগে হইয়া যার আর পিছিয়ে হইয়া ওটা বাইক লিয়ে যার। তখন ওই সময় বাইকেরও মালিক আর ফাইন্যান্সারের মালিক তারা যাইতরা, তারা কিলা চকুত পড়ছে যে এই বাইকটা আমরা করিয়া তারা সিগনাল দিয়ে খাড়া করছেন। করার পিছনে এরপরে ইয়ে করছে ফাইন্যান্সারটে লাখ মারি ফেলাইয়া আর ওইদিকে বন্ধে দিয়া দিছে দৌড় দিতেও সারা মানুষ পিছিয়ে হইয়া দৌড়াইয়া গিয়া দৌড়িয়ে আনিয়া তখন তারে ধরার পরে থানার সঙ্গে মহাত্মা গান্ধীর ৭৬তম মৃত্যুবার্ষিকী পালন করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফে মঙ্গলবার জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৬তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন গান্ধীজির প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন দলের কর্মকর্তারা। এরপর ওনার দর্শানো পথ অবলম্বন করে এগিয়ে চলার আহ্বান জানিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর অবদান ও কার্যকলাপ সম্পর্কে আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দরা। এদিন যুব কংগ্রেস সেবা দল এনএসইউআই সহ দলের বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। আজ আমাদের কাছে অত্যন্ত একটা সুখাবহ দিবস, কারণ আজকের দিনেই আজ থেকে ৭৬ বছর আগে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ হয়েছিল। আততায়ীর গুলিতে উনার প্রাণ গিয়েছিল। গান্ধীজি আদর্শ, গান্ধীজি যেভাবে ভারতবর্ষকে গঠন করতে চেয়েছিলেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গান্ধীজি তা স্বাধীনতা হয়েছে কিন্তু গান্ধীজি তার জীবদ্দশায় ভারতবর্ষের স্বাধীনতার যে উপভোগটা করে যেতে পারলেন না এবং জনসাধারণ কিভাবে বাঁচবে, কিভাবে চলবে, গান্ধীজির যে রাজত্ব যে করার ইচ্ছা ছিল তা তিনি দেখে যেতে পারলেন না। এটা একটা দুঃখ। গান্ধীজির আদর্শ যে সত্যনিষ্ঠার উপর ভারতবর্ষ তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই সত্যনিষ্ঠা আমরা এখনও কতটুকু করতে পেরেছি তা নিয়ে আমরা সন্দেহবান। আজকে আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে গান্ধীজির ইয়েতে মাল্যদান করেছি, পুষ্পার্ঘ্য করেছি, গান্ধীজির জীবন নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা গান্ধীজির আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। ধলাইয়ের নয়াবিল এলেনপুরে ৩টি মন্দিরে ভাঙচুর, আটক এক ব্যক্তি। সোমবার রাতে মধ্যধলাইয়ের নয়াবিল এলেনপুরে ৩টি মন্দিরে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। এ নিয়ে মঙ্গলবার এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্বপন মুড়া নামের এক ব্যক্তিকে পাকড়াও করে গণধোলাই দিয়ে ধোয়ারবন্দ পুলিশের কাছে সমঝে দেন স্থানীয়রা। এদিকে স্নিপার ডগ নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। তিনি ঘটনাটির তদন্ত চালান। এদিকে বজরং দলের কর্মকর্তা অমলেন্দু দাস ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। ঘটনার পেছনে কোনো মাস্টার মাইন্ড থাকতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন তিনি। সেই এলাকার এলেনপুর জায়গায় এখানে 4টা মন্দিরে দুষ্কৃতীরা সেই মূর্তি ভাঙচুর করেছে। আমার ঠিক বাম পাশে একটা মন্দির রয়েছে লক্ষ্মীথান বলে। লক্ষ্মীথানের মন্দির শেষে আমরা যদি ডান পাশে যাই শ্মশান কালী মন্দির, দারবিতেও শ্মশান কালী মন্দিরে টার্গেট করেছে, এখানেও শ্মশান কালী মন্দিরে টার্গেট করেছে। তারপর এখান থেকে যদি আমরা 1.5 কিলোমিটার যাই তাহলে আমরা দেখতে পাবো ওখানে মহাদেব বাবার মন্দির রয়েছে। সেই মন্দিরের ত্রিশূল আর শিবলিঙ্গ সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। তারপর যে আমরা আরও যদি 2 কিলোমিটার 2.5 কিলোমিটার ভিতরে যাই সেখানেও একটা মন্দির রয়েছে, সেই মন্দিরও ক্ষতি হয়েছে। নয়াবিলে মোট 4টি মন্দিরে আর ক্ষতি হয়েছে। এখানে সকালবেলা একটা জঙ্গল থেকে আসা এক লোককে ধরেছে এবং তার সাথে আর ত্রিশূল সহ বিভিন্ন সামগ্রী মন্দিরের পাওয়া গেছে। কিন্তু কয়েকজন লোক বলছে তাকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা গেছে, হয়তো তার মেন্টাল কোনো কিছু প্রবলেম হতে পারে। আমি একটা স্পষ্ট কথা বলতে চাই এই মিডিয়ার মাধ্যমে, যখন আমরা সেই দুয়ারবন্দ থানাতে গিয়েছি ওই লোকটাকে আমরা থানার ভিতরে দেখতে পেরেছি এবং জিজ্ঞেস করার সময় আমার চিত্রদা পালইবাসী উনি জিজ্ঞেস করছেন, উনি জিজ্ঞেস করার আগেই সে বলেছে চিত্রদাকে, হে চিত্রদা কি খবর।
একটা যদি টোটালি পাগল থাকে তাহলে সে দাদা বলে কিভাবে সম্বোধন করে, এবং সে যদি টোটালি পাগল হয় তাহলে লক্ষ্মীতান থেকে শুরু করে এই পাশের আরেকটা মন্দির, তারপর এখানে 1.5 কিলোমিটার ভিতরের মন্দির, তারপর 2 কিলোমিটার ভিতরে মন্দির, এবং মন্দিরের পাশে যেসব মূর্তি ধ্বংস করা হয়নি, মন্দিরের ভিতরে যেসব মন্দির রয়েছে সেইগুলা মন্দির সেই ধ্বংস করেছে। আমার মনে হয় এই যে দার্বি বাগানের যে ঘটনা ঘটেছে এবং এখানকার যে ঘটনা ঘটছে তার মূলে কোনো মূল চক্রান্তকারীরা রয়েছে, মূল মাস্টারমাইন্ড রয়েছে। এটা তো একটা শুধু ভাউতাবাজি এবং মোহরা বানিয়ে ওকে হয়তো কাজ করাচ্ছে। আমি এই মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করব যে এটা সঠিকভাবে তদন্ত করে এবং মূল অভিযুক্ত যে তাকে অতি সত্বর পানিশমেন্ট দিতে হবে। প্রতি রবিবার শিলচরে স্বর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে জানালেন ব্যবসায়ীরা। শিলচর শহরে এবার থেকে প্রতি রবিবার স্বর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এই সিদ্ধান্ত নিলেন স্বর্ণশিল্পীরা। মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান স্বর্ণশিল্পীরা। তারা বলেন, আগে রবিবার অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও স্বর্ণ ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠান খোলা রাখতেন, তবে এবার থেকে প্রতি রবিবার বন্ধ থাকবে স্বর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান। ওরা হ্যারাসমেন্ট মানে আমরা নিজেই হ্যারাসমেন্ট। তো ওরা প্রতি রবিবারে আগে আশা করে আসতো, সব দোকানে টুকটাক খোলা থাকতো। আমরা কিন্তু আমাদের সাথে এই নিউজটা না, আমাদের এই নিউজটা অনলি ফর গ্রাহকের স্বার্থে, যে ওরা অত দূর দূর থেকে হালদাগান্ধী, রামকৃষ্ণ, করিমগঞ্জ দূরে দূর থেকে আসে রবিবার একটু ফ্রি থাকে, একটু মার্কেটিং করবো। আমাদের এখন থেকে প্রতি রোববার আমাদের সমস্ত শিলচরে আমাদের বন্ধ থাকবে, একদম ফুল ডে আমাদের এটা বন্ধ থাকবে। আমরা এই সিস্টেমটা আমাদের আগেও ছিল, লেবার অ্যাক্টের আইনে আমাদের এই সিস্টেমটা ছিল, কিন্তু তারপরে অনেক সময় আমরা ধনতেরাস, দিওয়ালি এইসবের জন্য আমরা অনেক সময় পড়ে যাই বলে আমরা খোলা রাখি। এখন থেকে আবার পুরোপুরি সিদ্ধান্ত হয়েছে যাতে গ্রাহকরা কোনোদিনও রোববার দিন যাতে তারা কেনাকাটা করতে এসে যাতে তারা হ্যারাসমেন্ট না হয়, তারা যাতে বেমুখ হয়ে না ঘুরতে হয়, তার জন্য আমরা গ্রাহকদের সুবিধার জন্য আমরা এই বার্তাটা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে চাই যে আমাদের এখন থেকে প্রতি রোববার আমাদের শিলচরে সেন্ট্রাল রোড বলুন, তুলাপট্টি বলুন, নরসিংতলা বলুন, রাঙ্গেরখালি বলুন, সকল সোনার দোকান, যত স্বর্ণশিল্পীর দোকান আছে এবং যত জুয়েলারি শোরুম আছে সব আমাদের বন্ধ থাকবে। যেমন উদারবন আছে, ধলাই আছে, ওনারাও সাড়া দিয়েছেন। এবং যেমন উদারবন অলরেডি আমাদের একটা সভা হয়ে গেছে, উদারবন প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকবে, কারণ ওনাদের হলিডে হচ্ছে থার্সডে। তো প্রত্যেক বৃহস্পতিবার উদারবন বন্ধ থাকবে এবং প্রত্যেক রবিবার শিলচর শহর বন্ধ থাকবে। ধলাইও রোববার বন্ধ থাকে। আমরা আইরংমারা যত আমাদের আঞ্চলিক অগ্রণী ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে 4 দিনব্যাপী সাংস্কৃতিক ও বসে আঁকো প্রতিযোগিতার সমাপ্তি। শিলচরের ঐতিহ্যবাহী অগ্রণী ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে 4 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন বসে আঁকো প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সেদিন প্রথমে অগ্রণী ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তির মঞ্চে নৃত্যশিল্পীদের মাধ্যমে নৃত্য পরিবেশিত হয়। পরবর্তীতে মঞ্চে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত কবি লেখক নিহার রঞ্জন পাল, আইনজীবী সৌমেন চৌধুরী, মিহির রঞ্জন পুরকায়স্থ, ক্লাবের গোল্ডেন সেলিব্রেশন কমিটির চেয়ারম্যান গোপিকানাথ ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি শঙ্কর দে মহাশয়দেরকে ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় ও হাতে স্মারক দিয়ে সম্মান জানানো হয়। স্বাগত বক্তব্যে গোপিকানাথ ভট্টাচার্য ক্লাবের পুরনো স্মৃতিসহ সেবামূলক কাজের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন। কবি লেখক তথা নেতাজি গবেষক নিহার রঞ্জন পাল নেতাজি সুভাষচন্দ্র বসুর ছাত্রজীবনের বিষয়ে আলোকপাত করেন। তিনি উপস্থিত প্রত্যেককে ছাত্রছাত্রীদের নেতাজি সুভাষচন্দ্র বসুর নীতি ও আদর্শ মেনে চলার পরামর্শ দেন। এদিন সঙ্গীত, নৃত্য, বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন বয়সের 136 জন ছেলে মেয়েদেরকে ক্লাবের পক্ষ থেকে একটি ট্রফিসহ শংসাপত্র প্রদান করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সঞ্চিতা আচার্য ও আহ্বায়ক অঙ্কু চৌধুরী। তথাপি এবছর অগ্রণীর 50 বছর, অগ্রণী এক ঐতিহ্যবাহী ক্লাব। শিলচরের এই উপত্যকায় দীর্ঘদিন থেকে এই ক্লাবের ব্যবস্থাপনায় নেতাজির জন্মদিবস উদযাপিত হয়ে থাকে। তাই তোমরা যারা কচিকাছাড়া এখানে এসেছো পুরস্কার দিতে, অন্তত নেতাজি কি বলে গেছিলেন তোমাদের জন্য, স্বাধীনতার জন্য, দেশের জন্য, দু চারটি কথা আমি বলছি।
রক্তদান শিবিরে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে মতানৈক্য বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামে, ক্ষোভ কাছাড় জেলা কমিটিতেও। গত সেপ্টেম্বর মাসে বদরপুরে আয়োজিত এক রক্ত শিবিরকে কেন্দ্র করে বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামে হঠাৎ ফাটল ধরা পড়ায় ফোরামের কেন্দ্রীয় কমিটির ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উত্থাপন করেছেন জেলা কমিটির কর্মকর্তারা। ফাটল ধরার মূল কারণ এখনও প্রকাশ্যে না আসলেও ক্ষোভের বহিঃপ্রকাশ আছড়ে পড়ছে উপত্যকার জেলা কমিটিগুলোতে। মঙ্গলবার ফোরামের কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাদের ক্ষোভ ও অভিযোগের কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। উপলক্ষে কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছে। ক্যাম্প খুব সুন্দরভাবে চলছিল। লাস্ট মোমেন্টে 40 জন অলরেডি রক্ত দান করে নিয়েছিল। 41 নম্বর যে এসেছিল রক্তদাতা ছিল, তখন দেখা গেছে যে ওর ব্লাড নেওয়া সম্ভব হচ্ছে না। ক্যান্সার হসপিটাল থেকে বলেছে যে ওকে ম্যানেজ করেছে যে এখন যেহেতু আমাদের কাছে ব্যাগ নেই, আপনি হয়তো ক্যান্সার হসপিটালে এসে রক্তটা ডোনেট করতে পারেন, আদারওয়াইজ এখানে যদি নেক্সট ডে আবার ক্যাম্প হয় তখন ডোনেট করা যাবে। এতটুকুই ওর সাথে কথা শেষ। এমন সময় বরুণ দাশগুপ্ত, করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক, উত্তেজিতভাবে এসে কাউন্সিলর শতরূপা কংসবণিক লং ডিস্টেন্সে এমনভাবে বলেছেন, এই শতরূপা, তখন মনে হয়েছে যে হয়তো ঘরের কাজের মেয়েকে ডাকছেন। তবে বরুণ দাশগুপ্ত রিয়েক্ট করেছেন। তারপরে এসেছেন আমাদের এখানে আমি, ডক্টর শবনম, করুণাময় পাল আর কল্যাণ চক্রবর্তী, আমরা এক জায়গায় ছিলাম। এখানে এসে বলেছে ক্যান্সার হসপিটাল থেকে ব্লাড ব্যাগ কম এনেছে, এই জন্য আজকে আর দেওয়া হচ্ছে না বলে এখান থেকে অম্বিতম্বি করে মাইক নিয়ে বলেছে আজকে ক্যান্সার হসপিটালের জন্য আর ইয়ে করা যাবে না, ক্যান্সার হসপিটালে ব্যাগ কম এনেছে, ব্লাড দেওয়া সম্ভব হবে না, যদি আর কেউ থাকে নেক্সটে নেওয়া যাবে। 10 সেপ্টেম্বরের বদরপুরে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে আমাদের করিমগঞ্জ ফোরামের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কমিটি এবং কাছাড় ক্যান্সার হসপিটাল রিসার্চ সেন্টার ব্লাড ব্যাংকের সঙ্গে একটা ডিসপুটের ভিত্তিতে পত্রপত্রিকায় যেগুলো নিউজ বেরিয়েছে তার মধ্যে প্রচুর ভুল তথ্য রয়েছে এবং সেখানে কাছাড় ডিস্ট্রিক্ট কমিটিকে টার্গেট করা হয়েছে। কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি সত্যকে সত্য বলেছে এবং সত্যের সঙ্গে রয়েছে বলেই কাছাড় ডিস্ট্রিক্ট কমিটিকে আলাদাভাবে টার্গেট করা হয়েছে এবং কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি 2019-এ ফর্ম হওয়ার পর থেকে করিমগঞ্জ এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্টকে অন্য নজরে দেখছে। এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই, কারণ এখানে ডিস্ট্রিক্ট কমিটি হিসাবে সবার পাওয়ার্স অ্যান্ড ফাংশন সেম। এখানে যদি সেন্ট্রাল কমিটির কথা বলা হতো তখন ব্যাপারটা অন্যরকম, কিন্তু কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি এখানে কিভাবে অন্য নজরে দেখছে, ওয়ারেস আমাদের কাছে অনেক রেকর্ড রয়েছে যে করিমগঞ্জ এবং হাইলাকান্দি থেকে যখন পেশেন্ট আসেন তখন আমরা এই ক্যান্সার হসপিটাল ব্লাড ব্যাংকের থ্রুতেই আমরা অনেক হেল্প করি আমরা, কিন্তু পরবর্তীতে পত্রপত্রিকায় যেগুলো তথ্য বেরিয়েছে সেগুলো সম্পূর্ণভাবে ভুল এবং এছাড়াও আরও অনেক তথ্য রয়েছে যেগুলোর ভিত্তিতে আমরা কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি এই স্ট্যান্ড নিয়েছি যে আমরা ক্যান্সার হসপিটাল ব্লাড ব্যাংকের সঙ্গে আমরা কাজ করছি এবং আমরা ক্যাম্প করি। এর পরবর্তীতে আমরা যখন বিভিন্ন রোগীর জন্য আমরা রক্ত উইদাউট রিপ্লেসমেন্টে আমরা চাই, আমরা সবসময় ভলান্টারি ব্লাড ডোনেশনের উপরে এমফাসাইজ করি এবং কাছাড় ক্যান্সার হসপিটাল ব্লাড ব্যাংক আমাদেরকে সেই সহযোগিতাটা করছে। কৃষক শহীদ দিবস পালন করল অসম কৃষক পরিষদ কেন্দ্রীয় কমিটি। অগপর শাখা সংগঠন অসম কৃষক পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে কৃষক শহীদ দিবস পালন করা হয়। মহানগরী গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় 15,000-এর বেশি কৃষক উপস্থিত ছিলেন। সভায় কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা সহ তাদের মৌলিক অধিকার সম্বন্ধিত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। এছাড়াও সভায় আয়োজিত হয় সংকল্প পাঠ সহ অন্যান্য অনুষ্ঠান। এদিন অসম কৃষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি পরেশ বৈশ্য ও পরিষদের তত্ত্বাবধায়ক ডক্টর কমলাকান্ত কলিতা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কৃষক শহীদ দিবসে কাছাড় জেলা থেকে প্রায় 4 শতাধিক কৃষক অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে। আজি মই কাছাড় জিলা অসম গণ পৰিষদ দলৰ ভাতৃ সংগঠন অসম কৃষক পৰিষদৰ অহাকালি কৃষক শহীদ দিৱস পালন কৰা হ'ব গুৱাহাটী খানাপাৰা খেলপথাৰত। এই কৃষক
শ্বহীদ দিৱসত উদ্দেশ্য কৰি পেলাই মই গোটা অসমৰ বিভিন্ন প্ৰত্যেকটা ডিষ্ট্ৰিক্টৰ ফালৰ পৰা কৃষকসকল একত্ৰিত হ'ব খানাপাৰা খেলপথাৰত অহাকালি 11টা বজালৈ। তাতে মই অসম গণ পৰিষদ দলৰ সভাপতি কাৰ্যকৰী সভাপতিৰ যোগেদি লগতে মই অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া মোৰ এই কৃষক শ্বহীদ দিৱসত উপস্থিত থাকিব। এইকাৰণে মই আজি আপোনালোকে দেখিছে যে গুৱাহাটী পল্টন বজাৰ ৰেলৱে ষ্টেচনত মই বৰাক উপত্যকাৰ ফালৰ পৰা মই কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ ফালৰ পৰা প্ৰায় 3 শতাধিক কৃষকসকল আহি গুৱাহাটী পালে। অহাকালি এই কৃষক শ্বহীদ দিৱসৰ লগত যোগদান কৰাৰ কাৰণে এই গোটেই কৃষকসকল শিলচৰৰ পৰা হাইলাকান্দিৰ পৰা আহি গুৱাহাটী পাইছে। মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে গোটেই কৃষকসকলক যে মই কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ 7টি সমষ্টিৰ পৰা যিসকল কৃষক এই সমাৰোহত আহি অংশগ্ৰহণ কৰিবলৈ আহিছে তেওঁলোকক মই কাছাৰ জিলা কৃষক পৰিষদৰ ফালৰ পৰা মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। ৭৬তম মৃত্যুবার্ষিকীতে করিমগঞ্জ কংগ্রেসের মহাত্মা গান্ধী স্মরণ। ৭৬তম জন্মদিনে করিমগঞ্জ কংগ্রেসের পক্ষ থেকে জাতির পিতা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। ইন্দিরা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গান্ধী স্মরণ করে কংগ্রেস। মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে মহাত্মা গান্ধীর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেসের কর্মকর্তারা। করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী তাঁর বক্তব্যে মহাত্মা গান্ধীর জীবনের আদর্শ অনুসরণ করে চলার আহ্বান জানান। হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী তাদের রক্তের বিনিময়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন 1947 ইংরেজির 15ই আগস্ট। এবং আমার মনে হয় সমগ্র বিশ্ব নন ভায়োলেন্সকে মেনে নিয়ে অহিংসাকে মেনে নিয়ে যারা স্বীকার করেছিল যে মহাত্মা গান্ধীর রাস্তাই একমাত্র রাস্তা, যে রাস্তার মাধ্যমে এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হতে পারে, সেই শান্তির প্রতীককে, সেই অহিংসার প্রতীককে আজকের দিনে যে হত্যা করেছিল, যে দলের লোক হত্যা করেছিল, সেই দল আজকে ভারতবর্ষের মধ্যে সেই দলের আদর্শ নিয়ে আজকে ভারতবর্ষের শাসন ক্ষমতা চলছে। ন্যায়গ্রাম বাগপুর জিপিতে হিতাধিকারীদের মধ্যে রেশন কার্ড বিতরণ করলেন পঞ্চায়েত প্রতিনিধিরা। সোনাই সমষ্টির ন্যায়গ্রাম বাগপুর জিপিতে খাদ্য সুরক্ষার রেশন কার্ড বিতরণ করা হলো মঙ্গলবার। এদিন জিপি কার্যালয়ে এক সভার মাধ্যমে 250 জন হিতাধিকারীদের মধ্যে রেশন কার্ড বিতরণ করেন জিপির সভানেত্রী রুস্তানা বেগম লস্কর সহ সভাপতি বাহারুল ইসলাম লস্কর, সমাজকর্মী মেহমুদ হোসেন লস্কর, জিপি সচিব বিভূতিভূষণ গোস্বামী সহ অন্যান্যরা। এ নিয়ে বক্তব্য উপস্থাপন করতে গিয়ে মেহমুদ হোসেন লস্কর সাধারণ মানুষের কথা চিন্তা করে খাদ্য সুরক্ষার রেশন কার্ড প্রদান করায় কেন্দ্র ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বহু হিতাধিকারীদের কার্ডে পরিবারের অনেকের নাম বাদ গেছে, আবার অনেকের কার্ড অন্য জিপিতে চলে গেছে। এগুলো ডিলার বা সমবায় সমিতির সচিব পরবর্তীতে ঠিক করে দেবেন, প্রয়োজনে তারা সহযোগিতা করবেন। জনসাধারণকে রেশন কার্ড পাইয়ে দিতে প্রয়োজনীয় সহযোগিতার জন্য জিপির ভেরিফিকেশন টিমের সদস্যদের ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে রিপন হোসেন লস্কর, কবির হোসেন বড়ভূইয়া, ইয়াহিয়া বড়ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। নেওয়া হয়েছিল আসাম রাজ্যে কয়েক লক্ষ মানুষকে রেশন কার্ড দেওয়া হবে। সেই রেশন কার্ডের দেওয়ার পরিপ্রেক্ষিতে যেসব পদ্ধতি ছিল পর্যায়ক্রমে সেই সব পদ্ধতি সমাপ্ত করার পর আজকে আমাদের নেরগাম বাকুর গাঁও পঞ্চায়েতে আমাদের নেরগাম বাকুর গাঁও পঞ্চায়েতের 10টি গ্রুপের অন্তর্গত আজকে এখানে প্রায় 250 হিতাধিকারীকে রেশন কার্ড তুলে দেওয়া হবে। গাঁও পঞ্চায়েত সভানেত্রী রুস্তানা বেগম লস্কর, সহসভাপতি বাহারুল ইসলাম লস্কর এবং ডিলারগঞ্জ সহ পঞ্চায়েত পরিবারের সদস্য এবং হিতাধিকারীদের উপস্থিতির মাধ্যমে
আজকে এখানে রেশন কার্ড বিতরণ করা হচ্ছে। সরকার যেভাবে ঘোষণা দিয়েছিলেন সেইভাবে জনসাধারণের হাতে, বিশেষ করে 2 লক্ষ টাকা যাদের বার্ষিক আয় তার নিচে, তাদেরকে সেই রেশন কার্ড তুলে দেওয়া হচ্ছে। তার জন্য সরকারের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই এবং আমি আশা করি আমার এই গাঁও পঞ্চায়েতের অনেক হিতাধিকারী যারা অ্যাপ্লাই করেছিলেন, বিভিন্ন কারণে তাদের কার্ড আসেনি। আমরা শুনেছি আগামী ফেব্রুয়ারি মাসে আবারও কিছুটা কার্ড দেওয়া হবে, সেই প্রসেস আরম্ভ করা হবে। আমি আমার গাঁও পঞ্চায়েতের যেসব ভাই বোনেরা যারা অ্যাপ্লাই করে বঞ্চিত হয়েছেন তাদেরকে আমি বলছি, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। ফেব্রুয়ারি মাসে যদি আবার সেটা প্রসেস আরম্ভ হয় তাহলে আমরা আপনাদেরকে খবর দিব, আপনারা যোগাযোগ রাখবেন। আমরা খোঁজ সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে শিলচর ফুটবল একাডেমিকে 20টি কম্বল প্রদান করা হয়। খোঁজ সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে শিলচর ফুটবল একাডেমিকে 20টি কম্বল প্রদান করা হয়। এই শীতবস্ত্রগুলো একাডেমির হোস্টেলে থাকা খেলোয়াড়দের ব্যবহারের জন্য প্রদান করা হয়। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল একাডেমির সভাপতি শিবু দত্ত, শ্যামল দাস, সুবিমল ধর, কান্তি রায়, খোঁজের সভাপতি ডক্টর এম মাসুম ও সাধারণ সম্পাদক সজল লস্কর। এই কম্বলগুলি ডাক্তার মাসুমের পিতা প্রাক্তন মন্ত্রী লুৎফুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে বিতরণ করা হয়। শিলচর ফুটবল একাডেমির পক্ষ থেকে সংস্থার কর্মকর্তাদের সাধুবাদ জানানো হয়েছে। यहाँ तक के एक भी अचीवर नहीं है बराक वैली में कि ये लोग फेलिसिट नहीं किया हो। आज से नहीं, बहुत सालों से कर रहे और ये साइलेंटली काम करते। और ये पेंडेमिक में जब कोविड हुआ था, आप लोग सोच नहीं सकते कितने लोगों को खाना खिलाया, ये कपड़े दिए। ये लोग आप लोगों के बारे में अभी स्पोर्ट्स एरिना में आए, ये लोग आते रहते हैं, लेकिन ये लोग आए, आप लोगों के बारे में सोचा और ये ठंड मौसम में कम्बल दिए हैं। যখন আমরা গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান করেছিলাম তখন আমাদের ডক্টর এম মাসুম স্যার বলেছেন শিথিল দলের অর্গানাইজেশনে কম্বল দিতে হবে। আমার এখানে ছোট ছোট বাচ্চারা প্লেয়ার আছে, আমি শিথিলদাকে সঙ্গে সঙ্গে না কয়েকদিন আগে আমি শিথিলদাকে বলেছি, মাস্টারদা বলেছেন তোমার এখানে যদি কম্বল দরকার হয়, শিথিলদা বলছে আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা থাকে, দিলে তো খুব ভালো হবে। তা আমরা এইভাবেই মানুষকে যেখানে দরকার, আমাদের ছোট্ট একটা সংস্থা, এই সংস্থার মাধ্যমে আমরা এই কম্বলগুলি দিয়ে থাকি। এইখানে যে কম্বলগুলি দেওয়া হয়েছে সেই কম্বলগুলি ডক্টর এম মাসুম স্যারে ওনার বাবার নামে এখানে জন্য নিয়ে এসেছেন। উনি আমাদেরকে প্রতি বছর কম্বল বিভিন্ন স্থানের মধ্যে বিভিন্ন লোকেরা আমাদেরকে দেয়, কার বাবার নামে, কার মার নামে, কার বোনের নামে। বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। 3রা ফেব্রুয়ারি দুদিনের কর্মসূচি নিয়ে আসাম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ আদালতের ঐতিহাসিক রায়, হাইলাকান্দিতে 6 বছরের মেয়েকে ধর্ষণ ও হত্যার দায়ে নাবালকের 7 বছরের কারাদণ্ড। উধারবন্দ নগরের বাসিন্দা সাধন নুনিয়াকে পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের, পুলিশে মামলা। মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য কাছাড় পুলিশের, ধলাইয়ে এসপির নেতৃত্বে চলা অভিযানে বৃহৎ পরিমাণে ড্রাগস জব্দ। শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনীর উদ্বোধন ডক্টর রবি কান্নারের হাত ধরে। আসাম সরকারের নতুন পেনশন নীতিকে খারিজ করে পুরনো নীতি বহাল রাখার দাবিতে 1 ফেব্রুয়ারি সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলায়ও কর্মচারীদের কর্মবিরতি। এখনকার মতো বিটিএন নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।